ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। বন্ধুরা, আজ আমরা করব ওয়ান ডাইমেনশনাল মোশনের হচ্ছে চলন গতি, ঘূর্ণন গতি, অতিক্রান্ত দূরত্ব এবং সরণ সম্পর্কে আজ আমরা আলোচনা করব। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। বন্ধুরা, প্রথম আমাদের আছে চলন বা ট্রান্সলেশন। চলন বা ট্রান্সলেশন কাকে বলে বন্ধুরা? বন্ধুরা, যদি কোনো একটি বস্তু একটি সরল রেখা বরাবর চলে এবং নির্দিষ্ট সময় অন্তর সেই যে বস্তুটার প্রতিটি কণার যদি সমান দূরত্ব অতিক্রম করে, তবে আমরা বলবো বস্তুটির চলন হয়েছে। তাহলে বন্ধুরা কি বলছে? বলছে কোনো গতিশীল বস্তুর প্রত্যেকটি কণা নির্দিষ্ট সময় পর পর একটি সরল রেখায় একই দূরত্ব অতিক্রম করে, তাহলে সেই বস্তুর গতিকে আমরা কি বলবো? চলন গতি বলবো। বন্ধুরা, ধরা যাক আমাদের এরকম একটা বস্তু আছে। এটা আমাদের একটা বস্তু, ঠিক আছে? এই বস্তুটার ওপরে আমরা যদি তিনটি বিন্দু নিই, এই একটা বিন্দু, এই একটা বিন্দু এবং এই একটা বিন্দু, তিনটি বিন্দুর যদি আমরা নাম দিয়ে দিই এ, বি এবং সি, এই তিনটি বিন্দু মানে এই বস্তুটি সরল রেখা বরাবর চলবে। চলার পর একটি নির্দিষ্ট সময় পর এই যে তিনটে বিন্দুই কিন্তু সমান দূরত্ব অতিক্রম করবে। ধরা যাক 3 সেকেন্ড পর এই বস্তুটির অবস্থান হয়েছে এই রকম পজিশনে। বস্তুটির অবস্থান হয়েছে, ধরা যাক বস্তুটি এরকম, একই রকম হলো না, কিন্তু ইমাজিন করবে যে এটা একই বস্তু। এই বস্তুটি কি হয়েছে? এই যে 3 সেকেন্ড পর এই বস্তুটি এখানে ছিল, এখানে পৌঁছে গেছে। এর ফলে কি, এই প্রথম বিন্দুটি এ, এই দ্বিতীয় বিন্দুটা এখানে আছে, চলে আসলো বি, আর তৃতীয় বিন্দুটা সি আসলো এখানে। তাহলে এই যে তিনটি বিন্দুর অবস্থান হয়েছে, এরা কি সরল রেখা বরাবর একটি দূরত্ব অতিক্রম করেছে। এই সরল রেখা বরাবর অতিক্রম করেছে, তাই না? সরল রেখা বরাবর অতিক্রম করেছে। এর ফলে এই যে তিনটি বিন্দু সরণ কি হয়েছে? একটা নির্দিষ্ট দূরত্ব হয়েছে এবং সরল রেখা বরাবর হয়েছে। এই তিনটি দূরত্ব সমান, তাই না? এই তিনটি দূরত্ব কি হবে? সমান হবে। এটাও যদি 4 সেন্টিমিটার হয়, এটাও 4 সেন্টিমিটার হবে, এটাও 4 সেন্টিমিটার হবে। ঠিক আছে বন্ধুরা, আরও একটা ব্যাপার আছে। সেটা হলো, যদি এই যে এ আর বি এই বিন্দুটাকে যদি যুক্ত করা হয়, এ বি যুক্ত করা হলো, তাহলে এখানেও যে এ বি যুক্ত যদি করা হয়, তাহলে বন্ধুরা আমরা যদি এখানে বোঝার জন্য নাম দিয়ে দিই এ ড্যাশ, এটা বি ড্যাশ আর এটা সি ড্যাশ, তাহলে কি হবে বন্ধুরা? এই যে এ বি আর এখানে এ ড্যাশ বি ড্যাশ যোগ করা হয়েছে, যোগ করার ফলে এদের যে অবস্থানটা সেটা সব সময় কি হবে? সমান্তরাল হবে। কি হবে? আমরা তো প্রথমে একটা শর্ত পেলাম, যদি এই যে তিনটি সরলরেখা সব সময় সমান হবে, কি হচ্ছে? এ ড্যাশ সমান সমান বি, বি ড্যাশ সমান সমান সি, সি ড্যাশ। এই যে এই সমীকরণটা মানতে হবে। তারপরে আর একটা কি মানতে হবে? এই যে এ থেকে যদি বি যোগ করি আর এ ড্যাশ থেকে বি ড্যাশ যোগ করি, এরা সবসময় কি হবে? সমান্তরাল হবে। এ ড্যাশ সমান্তরাল কি হবে? বি ড্যাশ। আবার যদি এই বি থেকে সি যোগ করি আর বি ড্যাশ থেকে সি ড্যাশ যোগ করি, তাহলে এটাও কি হবে? সমান হবে। ঠিক আছে বন্ধুরা, এগুলো কিন্তু চলনের শর্ত। কি হচ্ছে? বি থেকে সি যোগ করেছি, সমান্তরাল কি হবে? বি ড্যাশ সি ড্যাশ হবে। এটা হলো চলন, অবশ্যই এই শর্তগুলো মেনে চলবে। যদি এই শর্তগুলো মেনে চলে, তবেই বুঝবো যে আমরা চলন হয়েছে। বন্ধুরা, এই যে নিচের এগুলোকে কিন্তু আমরা চলনের বৈশিষ্ট্যের ভেতরেও ধরে নিতে পারি। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা কি জানলাম? চলন জানলাম, চলন কাকে বলে জানলাম, চলনের বৈশিষ্ট্য আমরা জানলাম। ঠিক আছে বন্ধুরা, দেখা যাক নেক্সট আমাদের কি আছে। বন্ধুরা, এরপরে আমাদের আছে কি? ঘূর্ণন বা রোটেশন। বন্ধুরা, ঘূর্ণন বা রোটেশন আমরা কাকে বলবো? যদি কোনো একটি বস্তু কোনো একটা বিন্দু বা অক্ষের চারিদিকে কি বৃত্তাকার পথে ঘোরে, একটি অক্ষের চারিদিকে যদি বৃত্তাকার পথে ঘোরে,
বা কোনো একটা বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে যদি আমরা ধরি একটা গাড়ি এইভাবে ঘুরছে, বৃত্তাকার পথে ঘুরছে, তবে সেই সেই যে গতিটা তৈরি হবে সেই গতিকে আমরা কি বলবো? সেই গতিকে বলবো আমরা ঘূর্ণন গতি। যদি একটা দড়ির মাথায় যদি আমরা একটা পাথরকে বেঁধে নিয়ে ঘোরাই, তবে সেটাও কিন্তু আমাদের একটা ঘূর্ণন গতি হবে। বন্ধুরা, ঘূর্ণন গতির যদি আমরা বৈশিষ্ট্য বলি, তাহলে কি বলতে পারি? ঘূর্ণন গতিতে কোনো একটা বিন্দু, সেটা কি একটা নির্দিষ্ট সময় পর ঘুরে আসলো, আবার সে একটা নির্দিষ্ট সময় পর যে আগের অবস্থায় আসছে তখন সে আবার সেই একই নির্দিষ্ট কোণে অবস্থান করে। আর একটা যেটা ঘূর্ণন গতির সবথেকে বড় বৈশিষ্ট্য, সেটা হলো ঘূর্ণন গতির যে অক্ষ থাকে, যে অক্ষ, সেই অক্ষটা সবসময় অপরিবর্তিত থাকে, সেই একই অক্ষের ওপর কেন্দ্র করে সেই বস্তুটি ঘুরতে থাকে। তাহলে এ হলো ঘূর্ণন গতি। কি বলছে আমাদের? ঘূর্ণন বা রোটেশন কাকে বলছে? কোনো বস্তু যদি একটি নির্দিষ্ট বিন্দু বা অক্ষের চতুর্দিকে বৃত্তাকার পথে গতিশীল হয়, তবে তার গতিকে আমরা কি বলবো? তার গতিকে আমরা বলবো ঘূর্ণন গতি। আর যে অক্ষের ওপরে সেই বস্তুটি ঘুরছে, যে অক্ষকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ঘুরছে, সেই অক্ষটিকে আমরা কি বলবো? ঘূর্ণাক্ষ বলবো বা ঘূর্ণন অক্ষ। বন্ধুরা, যদি আমরা ধরি এই যে বিন্দু, এটা মানে আমরা কি ঘূর্ণন অক্ষ বা ঘূর্ণাক্ষ বলছি। এইভাবে যদি বৃত্তাকার পথে কোনো একটি বস্তু ঘোরে, যদি ধরে নিলাম এখানে একজন বৃত্তাকার পথে কেউ একজন কি হচ্ছে, একটি গাড়ি চলছে, ধরে নিলাম একটা গাড়ি এইভাবে বৃত্তাকার পথে এখানে চলছে। তাহলে এই যে মাঝখানের যে বিন্দুটা, এই মাঝখানের বিন্দুটাকে, এটাকে কি বলছে? ঘূর্ণন অক্ষ। এটাকে কি বলবে? ঘূর্ণন অক্ষ বা ঘূর্ণাক্ষ। ঠিক আছে? আর এর কি একটা নির্দিষ্ট সময় পর এইখান থেকে দেখা গেল গাড়িটি ঘুরতে শুরু করলো। গাড়িটি পুরো এক পাক ঘুরে আসার পর আবার যখন এই পূর্বের অবস্থানেই, এই অবস্থানেই ফিরে আসবে, তখন সে একটা নির্দিষ্ট কোণেই অবস্থান করবে। আর এই যে ঘূর্ণন অক্ষ, এই ঘূর্ণন অক্ষ সবসময় কি? সবসময় স্থির থাকবে। এটা হলো ঘূর্ণন বা রোটেশনের প্রধান দুটি বৈশিষ্ট্য। ঠিক আছে, আমরা ঘূর্ণন গতি বুঝলাম। দেখা যাক নেক্সট আমাদের কি আছে। বন্ধুরা, এরপর আমরা কি জানবো? এরপর আমরা জানবো মিশ্র গতি। বন্ধুরা, মিশ্র গতি কাকে বলছে? বলছে কোনো বস্তুর গতিতে যদি চলন গতি এবং ঘূর্ণন গতি, দুটো গতি যদি একসঙ্গে দেখা যায়, তাহলে সেই রকম গতিকে আমরা কি বলবো? সেই রকম গতিকে আমরা মিশ্র গতি বলবো। বলছে কোনো বস্তুর যদি চলন ও ঘূর্ণন এই দুই ধরনের গতি যদি একসঙ্গে থাকে, তবে তার গতিকে আমরা মিশ্র গতি বলছি। এরকম একটা উদাহরণ কি? বন্ধুরা, যে কোনো গাড়ির চাকা যদি তোমরা খেয়াল করো, গাড়ির চাকা কি সে একটা নির্দিষ্ট অক্ষের ওপরে নিজে ঘুরছে, তারপরে সেই ঘোরার জন্য কি গাড়িটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তাহলে গাড়িটি যে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, একটি গাড়ি যে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এটা কি ধরনের গতি? এখানে দেখা যাচ্ছে চলন গতি দেখা যাচ্ছে। এখানে কি চলন গতি দেখা যাচ্ছে। আবার গাড়ির চাকাটি নিজের অক্ষের ওপর ঘুরছে। চাকাটি নিজের অক্ষের উপর যে ঘুরছে, সেটাতে কি সেই গতিটা কি হচ্ছে? সেই গতিটা হচ্ছে ঘূর্ণন গতি। তাহলে বন্ধুরা, একটা গাড়িতে কি দেখা যাচ্ছে? এই যে চলন গতি, গাড়ির চাকাতে চলন গতি এবং ঘূর্ণন গতি, এই দুটো গতিই দেখা যাচ্ছে। সেই জন্যে এই ধরনের গতিকে কি বলছি? আমরা মিশ্র গতি বলছি। ঠিক আছে বন্ধুরা, দেখা যাক নেক্সট আমাদের কি আছে। বন্ধুরা, এরপর আমাদের কি আছে? এরপর আমাদের আছে অতিক্রান্ত দূরত্ব বা ডিস্টেন্স। বন্ধুরা, অতিক্রান্ত দূরত্বটা কি আর সরণটা কি, এটা আমাদের অবশ্যই খুব ভালো করে জানতে হবে। অতিক্রান্ত দূরত্ব হলো সেই দূরত্ব, যে দূরত্বটা বন্ধুরা কোনো একটি বস্তু চলতে শুরু করার পরে যে কোনো পথে, আঁকা বাঁকা পথ হোক বা পৃথিবী ঘুরে পথ হোক,
যে কোনো পথে ঘুরে যে মোট দূরত্বটা সেই বস্তুটা অতিক্রম করে সেই মোট পথটাকে, সেই মোট দূরত্বটাকে কি বলছে? অতিক্রান্ত দূরত্ব বা হচ্ছে ডিস্টেন্স। কি বলছে আমাদের সংজ্ঞায়? দেখা যাক। বলছে কোনো একটি বস্তু একটি নির্দিষ্ট সময়ে মোট যে দূরত্ব অতিক্রম করে তাকে অতিক্রান্ত দূরত্ব বলে। বন্ধুরা, অতিক্রান্ত দূরত্বটা যে কোনো পথ দিয়ে হতে পারে। একটি বস্তু এইখানে এই অবস্থায় আছে, প্রথম অবস্থায় সে এখান থেকে যাত্রা শুরু করলো, এই বিন্দুটা এ, এই এ বিন্দু থেকে বস্তুটি যাত্রা শুরু করলো। কিভাবে যাত্রা শুরু করলো? সে এই দিক গেছে প্রথমে, তারপরে আবার এই দিক গেছে, এই দিক দিয়ে গেছে, এই দিক দিয়ে ঘুরে গেছে, তারপরে ঘুরে যেয়ে সে এই বিন্দুটায় পৌঁছালো। সেই বিন্দুটা হলো বি। তাহলে এই যে সে মোট যে পথ অতিক্রম করেছে, যে মোট দূরত্বটা সে অতিক্রম করলো, এই মোট দূরত্বটাই কি? অতিক্রান্ত দূরত্ব। এই মোট দূরত্বটাই বন্ধুরা অতিক্রান্ত দূরত্ব। বন্ধুরা, আমাদের এই অতিক্রান্ত দূরত্ব সম্পর্কে কি জানতে হবে? এই অতিক্রান্ত দূরত্বটা কি? এর দেখো বন্ধুরা একটা নির্দিষ্ট মান আছে। এ মোট কতটা পথ, এইভাবে মোট কতটা পথ গেছে সে? দেখা গেল সে এইভাবে 4 কিলোমিটার পথ সে অতিক্রম করেছে। 4 কিলোমিটার পথ সে অতিক্রম করেছে। তার মানে এই 4 কিলোমিটার পথটা তার কি? এই 4 কিলোমিটার পথটা তার মান। কিন্তু সে কোন দিকে গেছে সেটা কিন্তু বলা মুশকিল। সে প্রথমে এই দিকে গেছে, তারপরে খানিকক্ষণ পরে নিচের দিকে গেছে, আবার এই দিক গেছে, এই দিক গেছে, এই দিক গেছে, এইভাবে কন্টিনিউ তার দিক পরিবর্তন হয়েছে। তার একটা নির্দিষ্ট কোনো দিক নেই, তাই না? তাহলে আমরা কি জানি? যে রাশির শুধুমাত্র মান আছে কিন্তু দিক নেই তাকে আমরা কি রাশি বলি? তাকে আমরা স্কেলার রাশি বলি। তার মানে বন্ধুরা, এই অতিক্রান্ত দূরত্বটা কি? অতিক্রান্ত দূরত্বটা হবে একটা আমাদের স্কেলার রাশি। অতিক্রান্ত দূরত্বটা কি হবে? একটা স্কেলার রাশি। ঠিক আছে বন্ধুরা, আর আর আমরা কি জানবো? অতিক্রান্ত দূরত্ব বন্ধুরা কখনোই নেগেটিভ হতে পারে না। এই যে অতিক্রান্ত দূরত্বটা, যে পথ সে অতিক্রম করেছে, এর মান কখনোই নেগেটিভ হতে পারে না। এটা কখনোই নেগেটিভ হবে না, নট ইজ ইকুয়াল টু নেগেটিভ। এর মান কখনোই নেগেটিভ হতে পারে না, কারণ এর একটা মান থাকবে। সে যদি এইখান থেকে এইটুকুনো দূরত্ব যায় সেটাও কি পজিটিভে আসবে। সেটা কি হবে? পজিটিভ। দেখা গেল পজিটিভ 1 সেন্টিমিটার, তাই না? 1 সেন্টিমিটার সবসময় পজিটিভ হবে। যে ক্ষুদ্র দূরত্ব যদি 0.1 সেন্টিমিটারও হয় বা 1 মিলিমিটার হয়, সেটা অবশ্যই সেটা পজিটিভে আসবে। বন্ধুরা, আর কি আসতে পারে জানতে হবে আমাদের? এই অতিক্রান্ত দূরত্বের একক কি? অতিক্রান্ত দূরত্বটার একক কি হবে বন্ধুরা? একক বন্ধুরা, এটা একটা দূরত্ব আমাদের এখানে বলে দিয়েছে, অতিক্রান্ত দূরত্ব। এর নামেই রয়েছে দূরত্ব। তার মানে কি? এটা একটা লেন্থ। এটা একটা লেন্থ। সেই লেন্থের একক কি হয়? সিজিএস এককে। এই সিজিএস এককে কি হবে? সিজিএস একক হবে কি? সিজিএস একক হবে সেন্টিমিটার, সেমি, তাই না? এমকেএস বা এসআই পদ্ধতিতে একক কি হবে? এমকেএস বা এতে হবে মিটার, একক হচ্ছে মিটার। এবং এফপিএস পদ্ধতিতে একক হবে আমাদের ফুট। ঠিক আছে? তাহলে আমরা অতিক্রান্ত দূরত্ব সম্পর্কে সঠিকভাবে জানতে পারলাম। বন্ধুরা, এরপরে আমাদের কি আছে? এরপরে আছে আমাদের সরণ বা ডিসপ্লেসমেন্ট। বন্ধুরা, সময়ের সঙ্গে যদি কোনো একটি বস্তু স্থান পরিবর্তন করে এবং সে বিভিন্ন পথ দিয়ে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে এবং এর ফলে তার যে প্রথম অবস্থা, প্রথমে যে শুরুর সময় একটা অবস্থা থাকে এবং শেষে যে আর একটা অবস্থায় সে পৌঁছায়, সেই যে দুটি অবস্থা, প্রথম অবস্থা এবং শেষ অবস্থা, এই দুটি বিন্দুকে যদি একটি সরলরেখা দ্বারা যোগ করা হয় তাহলে সেই যে সরলরেখাটা পাওয়া যাবে সেই সরলরেখাটাই হবে আমাদের সরণ বা ডিসপ্লেসমেন্ট। বন্ধুরা, যদি কোনো এক ব্যক্তি কলকাতা থেকে বিভিন্ন পথ দিয়ে ঘুরে যদি দিল্লিতে পৌঁছায়, তাহলে কলকাতা থেকে দিল্লিকে যদি একটি সরলরেখা দিয়ে যোগ করা সম্ভব হয় তাহলে সেই সরলরেখাটাই হবে সেই ব্যক্তির কি?
সরণ। কি বলছে আমাদের সংজ্ঞায়? বলছে সময়ের সঙ্গে যদি একটি বস্তু একটি নির্দিষ্ট দিকে স্থান পরিবর্তন করে তবে বস্তুটি প্রথম ও শেষ অবস্থানকে একটি সরল রেখা দিয়ে যোগ করলে যে দূরত্ব পাওয়া যায় তাকে কি বলছে? তাকে বলছে সরণ। বন্ধুরা আমরা কি বলতে পারি? দেখ, যে এই যে প্রথম অবস্থা ধরে নিলাম এটা এ হলো কোনো একটি মানুষের বা কোনো ব্যক্তির বা কোনো বস্তুর প্রথম অবস্থা। সে এইখান থেকে যাত্রা শুরু করে বিভিন্ন পথ ঘুরে সে একটা বিন্দুতে পৌঁছালো। সেই বিন্দুটা কি? সেই বিন্দুটা হলো বি। সে এই বি বিন্দুতে পৌঁছেছে। তাহলে এই যে বিভিন্ন পথ দিয়ে যে ঘুরে সে গেল, এই যে পথটা, এই পথটা কি হয়েছে বন্ধুরা? এই পথটা কিন্তু হয়েছে ওই ব্যক্তির কি? অতিক্রান্ত দূরত্ব। এবং তার এইটা হলো এ বিন্দু হলো প্রথম অবস্থা এবং বি বিন্দু হলো কি? শেষ অবস্থা। এই প্রথম অবস্থা এবং শেষ অবস্থাকে যদি একটি সরল রেখা দিয়ে যুক্ত করা হয় তাহলে সেই সরল রেখাটাই কি হবে? সেই সরল রেখাটাই হবে ওই বস্তুর বা ওই ব্যক্তির সরণ। ঠিক আছে বন্ধুরা? ওই ব্যক্তি বা ওই বস্তুর সরণ। তাহলে বন্ধুরা এরপরে আমরা কি জানতে পারি? এই সরণ বা সরণের কি দিক? এই সরণের দিক কোন দিকে? যদি প্রথম অবস্থা থেকে শেষ অবস্থা যদি একটি সরল রেখা দিয়ে যুক্ত করা হয়, প্রথম অবস্থা থেকে শেষ অবস্থার দিককেই, প্রথম অবস্থা থেকে শেষ অবস্থার দিকটাই হলো প্রথম অবস্থা থেকে শেষ অবস্থার দিক। মানে এইখান থেকে এই যে এই দিকে প্রথম অবস্থা থেকে শেষ অবস্থার দিকই হলো ওই সরণের দিক। ঠিক আছে বন্ধুরা? তাহলে একটা জিনিস খেয়াল করো যে সরণের কি একটা নির্দিষ্ট কি আমরা পজিটিভ মান পাচ্ছি। সরণের মানও কোনো সময় শূন্য সরণ হতে পারে। হ্যাঁ, শূন্য সরণ আমরা পরে আলোচনা করব। সরণের একটা নির্দিষ্ট মান আছে এবং একটা নির্দিষ্ট দিক হচ্ছে প্রথম অবস্থা থেকে শেষ অবস্থার দিকে তার দিকটা হচ্ছে, তাই না? তাহলে সরণের একটা মান আছে, একটা দিকও আছে, তাই না? তাহলে আমরা কি যে রাশির মানও আছে দিকও আছে সেই রাশিকে আমরা কি বলি? সেই রাশিকে আমরা ভেক্টর রাশি বলি। তাহলে বন্ধুরা আমরা কি পাচ্ছি? সরণ কি? সরণ একটা ভেক্টর রাশি। সরণ কি হলো? একটা ভেক্টর রাশি। সরণ একটা কি রাশি পেলাম? আমরা সরণকে ভেক্টর রাশি হিসাবে পেলাম। কারণ কি? সরণের মান এবং অভিমুখ দুই আছে, তাই না? তাহলে বন্ধুরা এরপরে আমরা কি জানবো? এরপরে জানবো সরণের হচ্ছে একক। বন্ধুরা সরণ যেহেতু একটা সরল রেখা মানে একটি দৈর্ঘ্য বোঝাচ্ছে এখানে, তাহলে সরণের একক অবশ্যই সিজিএস পদ্ধতিতে কি হবে? সিজিএস পদ্ধতিতে হবে সেন্টিমিটার। হ্যাঁ, এবং এমকেএস বা এসআই পদ্ধতিতে এর একক কি হবে? এর একক হবে মিটার। এবং এফপিএস পদ্ধতিতে একক হবে ফুট। এফপিএস পদ্ধতিতে হবে একক ফুট। বন্ধুরা সরণের যদি আমরা মাত্রা বলি, মাত্রা নির্ণয় করি, মাত্রা নির্ণয় করতে গেলে আমাদের তিনটে জিনিস লাগে। একটা হলো মাস, একটা লেন্থ, আর হচ্ছে কি টাইম। তাহলেই হচ্ছে এম এল টি, এই তিনটে জিনিস লাগে। এম ফর মাস, এল ফর লেন্থ, টি ফর টাইম। বন্ধুরা যেহেতু এসআই পদ্ধতিতে একক শুধুমাত্র মিটার, তার মানে শুধু আমরা লেন্থ পাচ্ছি কি একটা, তার মানে L1 হবে, এম এর সঙ্গেও 0 হবে, টির সঙ্গেও 0 হবে। তাহলে আমাদের সরণের কি হচ্ছে? সরণের হচ্ছে মাত্রা হচ্ছে M0L1T। বন্ধুরা এরপরে সরণের সম্পর্কে যদি আমাদের আর একটা বিষয় জানতে হয় সেটা হলো শূন্য সরণ। বন্ধুরা শূন্য সরণ হওয়া কিন্তু সম্ভব যদি আমরা কোনো একটা বস্তুকে উপরের দিকে ছুঁড়ে দিই। কোনো একটা বস্তুকে কিছুটা বল দিয়ে উপরের দিকে ছুঁড়ে দিলাম, কি হবে? সেই বস্তুটা আবার সেই একই স্থানে ফিরে আসবে। এই যে আমি ফেলে দিলাম উপরে, আমার হাতে ফিরে আসলো আবার। তাহলে কি এই যে এর কি একটা দূরত্ব সে অতিক্রম করলো, কিন্তু সরণ কি হয়ে গেল? শূন্য। সে আবার আমার আগের অবস্থায় ফিরে এসছে। তাহলে বন্ধুরা তাহলে কি শূন্য সরণ কিন্তু হওয়া সম্ভব। তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাস। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।
আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে আর তোমার অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করে দেবে। আর চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো এই পর্যন্তই। জয় হিন্দ।